সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহায় আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন মধ্যমন্ত্রী ব্যাংক বিজনেস টক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, অভ্যন্তরীণ ও বৈশ্বিক বহুমুখী চ্যালেঞ্জকে সঙ্গে নিয়ে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে 41,408 কোটি টাকা, যা প্রস্তাবিত জাতীয় বাজেটের 5.19%। গত অর্থ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল জাতীয় বাজেটের 4.99%, অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় এবার বরাদ্দ মাত্র 0.2% বেড়েছে। টাকার অঙ্কে বেড়েছে 3,356 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 30,125 কোটি টাকা, আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য বরাদ্দ 11,283 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য চিকিৎসা খাতের সঙ্গে দেশের অর্থনীতির সুগভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশে বর্তমানে চিকিৎসার 70% ব্যয় ব্যক্তিকে নিজের পকেট থেকে বহন করতে হয়। এতে নতুন করে 4%-এর বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে, যা সামাজিক ঝুঁকি যেমন তৈরি করছে, তেমনি অর্থনীতিতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কমে যাচ্ছে ব্যক্তির ও সামষ্টিক উৎপাদনশীলতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দীর্ঘদিন ধরেই বাজেটের অন্তত 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করে আসছে। দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও অন্তত 8 থেকে 10% বরাদ্দের দাবি জানিয়ে আসছে। তবে এসব পরামর্শ কিংবা সুপারিশ আমলে নেওয়া হচ্ছে না। এতে স্বাস্থ্য খাতের অনেক সূচকে নিম্নমুখী গতি তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বাজেটে স্বাস্থ্য খাত। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তসলিম উদ্দিন খান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। এছাড়া অনলাইনে যুক্ত আছেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী এম এ মান্নান এমপি। যাচ্ছি মূল আলোচনায়। জনাব তসলিম উদ্দিন খান, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। এবারের বাজেটে স্বাস্থ্য খাতের জন্য 41,408 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রায় 18 কোটি জনসংখ্যার বাংলাদেশে এই বরাদ্দ কতখানি পর্যাপ্ত বলে আপনি মনে করেন? বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে আপনার মতামতটা আমরা শুনতে চাই। জি, ধন্যবাদ আশিক ভাই। একটা খুবই পার্টিনেন্ট আজকের এই ডিসকাশনটা, যে স্বাস্থ্য খাতে বরাদ্দের অবস্থা কেমন। অনেস্টলি আপনি আপনার ডিসকাশনের মধ্যেই কিন্তু এই কথাটা বলেছেন যে বাংলাদেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার হলো 70% বা তার থেকে একটু বেশি। এইটাই একটু একটা ইন্ডিকেট করে যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় কেন, আপনি যদি প্রতিবেশী সবগুলো দেশের দিকে তাকান, এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার এরকম না, এর থেকে অনেক কম অন্য দেশের। আউট অফ পকেট এক্সপেন্ডিচার হলে কি হয়, যে আপনার যে যারা হার্ডকোর গ্রুপ, তারা কিন্তু এই সেবা থেকে, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার সমূহ সম্ভাবনা, অর্থাৎ পর্যাপ্ত বরাদ্দ তাদেরকে দেওয়া হচ্ছে না। আমি যদি ইভেন পাশের প্রতিবেশী দেশগুলো, ইভেন ভুটানের কথা বলি, নেপালের কথা বলি, ইন্ডিয়া তো ডেফিনেটলি, অন্য দেশ, সেখানে কিন্তু শ্রীলঙ্কা, সেখানে কিন্তু এই যে বরাদ্দ 5% আপনি বলেছেন, গত প্রায় 5-6 বছরই এরকমই 5%-এর একটু কম বা 5% এই অবস্থার মধ্যে থাকছে। এইটা কোনোভাবেই পর্যাপ্ত না। আমরা যারা পাবলিক হেলথে কাজ করি, আমরা বলি যে এটা ডেফিনেটলি বরাদ্দ বাড়ানো দরকার। কেন বাড়ানো দরকার? আমরা মনে করি স্বাস্থ্য খাতে যদি ইনভেস্ট করে, সেটা থেকে যে রিটার্নটা, সেই রিটার্নটা কিন্তু অন্য সেক্টর থেকে অনেক বেশি। কারণ আমরা একটা জনগোষ্ঠী পাবো, যে জনগোষ্ঠীটা হেলদি, যেখানে ডালি বলে আর ডিজিজ প্রিভেনশন হবে কম, ডিজিজ হবে কম, সেটা হলে ইকোনমিতে অন্যভাবে কন্ট্রিবিউশন করে। এই সব দিক থেকেই আমি মনে করি যে স্বাস্থ্য খাতে যে বরাদ্দটা হয়েছে সেটা পর্যাপ্ত না, সেটা কিছুটা অপ্রতুল, সেখানে আরও দৃষ্টি দেওয়া দরকার। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করেছে। কেন স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই সবাইকে। ঈদ মোবারক। ঈদুল আজহা বা কুরবানি ঈদ পালন করতে যাচ্ছি। তো আজকের যে আলোচনা অত্যন্ত সুন্দর, এটা সময় উপযোগী, এবং এটা প্রত্যেকবারই কিন্তু আলোচনা হয়। সবারই কিন্তু প্রত্যেকবার দাবি থাকে বাজেটটা যেন বাড়ানো হয়। তার আগে আমি একটা কথা বলি, যেমন আপনি বললেন একজন মানুষের ঘরে প্রায় 70% নিজের পকেট থেকে যায়, এটি তো ঠিক। সমস্যা যেটা হয়, আমাদের দেশের মানুষের স্বাস্থ্যের জন্য রোগ ব্যাধি হলে কি করবে, এরকম কোনো কেউ বাজেট কিন্তু রাখেন, কেউ টাকাটা কেউ বরাদ্দ রাখে না।
ফলে হয় কি, যদি সিরিয়াস হয়ে যায়, রোগী হয়ে যায়, অসুখ, যে কোনো রোগ, ক্যান্সার বলেন, স্ট্রোক বলেন, হার্ট অ্যাটাক, যাই বলেন, তখন যারা নিম্নবিত্ত বা নিম্ন আয়ের মানুষ বা নিম্ন মধ্যবিত্ত, তার তো বাজেট নেই, টাকাটা তো থাকে না তার, একেবারে ঘর বাড়ি বিক্রি করেও বা শেষ সম্বলটা বিক্রি করে কিন্তু সে চিকিৎসা করে অথবা লোন নেয়। প্রবলেম যেটা হয়, হয়তো বেঁচে যদি যায়, এই বাঁচার পরেও তাই যে লোনের যে বিড়ম্বনা, এটা কিন্তু তার ঘাড়ে চেপেই থাকে, এটা দিয়ে আরেক যন্ত্রণা হয়ে যায়। একে তো নাই টাকা, তারপরে আবার লোন, এই তো, আর মরে গেলে তো চলেই গেল। আমার ব্যক্তিগত ধারণা, আমি প্রত্যেকবার বলে আসছি, স্বাস্থ্য তো অবশ্যই বাড়ানো উচিত, কারণ স্বাস্থ্য যদি বাড়ানো যদি না হয়, একটা জাতি যদি স্বাস্থ্য ভালো জাতি তৈরি না হয়, তো দেশের কী সার্ভিস দেবে? আপনি, আমি বা ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বা ইউনিভার্সিটির শিক্ষক বলেন, বা অন্য যে কোনো প্রফেশনাল লোক, তার তো শরীর সুস্থ থাকতে হবে, ভালো না থাকলে কী করবে সে, এটা তো সত্য। তবে আমি কিন্তু একটা কথা এখনও বলতে চাচ্ছি, বাজেট তো বাড়াইতেই হবে, আমি বিরোধিতা করছি না, কিন্তু যতটুকু বাড়ানো, এই টাকাটা যেন প্রপারলি ইউটিলাইজ হয়, এইটা কিন্তু আমাদের অনেক অভিযোগ, ইভেন ফেরতও তো যায়। গতবারও শুনলাম অনেক টাকা বলে ফেরত গেছে। তার মানে কি, আমাদের কিন্তু সুন্দর একটা পরিকল্পনার কিন্তু বিশাল অভাব, যে টাকাটুকু আমরা যতটুকু পেলাম, এইটা কীভাবে খরচ করবে, এটাও একটা ভালো কিন্তু বাস্তবসম্মত পরিকল্পনা কিন্তু আমাদের মধ্যে। আব্দুল্লাহ, বাংলাদেশে স্বাস্থ্য খাতের বরাদ্দ প্রতিবেশী দেশগুলোর চেয়েও কম, এটার কারণ অনেক কম। কারণ একটা হলো যে আমাদের টাকা পয়সার আর্থিক অভাব বলবো কিনা কতটুকু মুশকিল, বা এইদিকে হয়তো কারো নজরও কম। আমি মনে করি যারা এটা নিয়ে ডিল করে, যে টাকাটা দিবে তারা বরাদ্দ করবে, এই দিকে হয়তো গুরুত্বটা অতটা দেয় বলে আমার মনে হয় না আর কি। কিন্তু তো গুরুত্ব দেওয়া আর গুরুত্ব দেওয়ানো, যাদের দেওয়ানোর কথা, তারা কি আসলে অতখানি আপনার লেগে থাকে, কিংবা তার চেতে হবে, তো বলতে হবে, তো বুঝাতে হবে? আমার তো মনে হয় কোনো একটা জায়গায় গ্যাপ তো আমাদের রয়েই গেছে, এই গ্যাপটা অস্বীকার করার কোনো উপায় তো নাই, তাই না? ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ হামিদ। এই যে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো দরকার বলে আসলে আপনি কেন মনে করেন, কেন স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রয়োজন? দেখুন, আমাদের যে সেট আপটা আছে, যেটা আমরা নেটওয়ার্ক বলি, যে আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি পর্যন্ত যে নেটওয়ার্কটা আছে, এটা একটা ভালো নেটওয়ার্ক কিন্তু এটা, এবং এটা সবাই স্বীকার করবে যে পৃথিবীতে এত সুন্দর নেটওয়ার্ক কিন্তু অনেক দেশেই নাই। কিন্তু এই নেটওয়ার্কটাকে ফাংশনাল আমরা করতে পারছি না। এই নেটওয়ার্কটা যদি ফাংশনাল করা যেত, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যেত। আমরা যদি মনে করি যে শুরু করি যে কমিউনিটি ক্লিনিক থেকে, কমিউনিটি ক্লিনিক আমরা কি মনে করি যে এটা পুরোপুরি ফাংশনাল? কারণ হচ্ছে ওখানে যেভাবে সেবা দেওয়া হচ্ছে, শুধু মেডিসিন ডিসপেন্স করা হচ্ছে। অথচ এইটাকে যদি আমরা একটু শক্তিশালী করতে পারতাম, তাহলে কিন্তু ওটা একটা বিশাল সাপোর্ট দিতে পারত। আপনি মনে করেন যে যন্ত্রটা, ধরেন যে মোবাইলটা আমরা ব্যবহার করছি, 80-র দশকে যে মোবাইলটা ব্যবহার করছি, সেই মোবাইলটা কিন্তু এখন আমাদের কোনো পারপোজ সার্ভ করতে পারে না। এখন আমাদের নিডটা ডিফারেন্ট হয়ে গেছে। ঠিক একইভাবে 98 সালে এটা কিন্তু আমাদের একটা যুগান্তকারী সূচনা ছিল, কিন্তু সেখান থেকে তো পর্যায়ক্রমে এটা আমরা একটা পরিবর্তন করবো। আমরা এটাকে হাসপাতাল করতে চাই না, কিন্তু মিনিমাম মানুষের স্বাস্থ্যসেবা দিতে পারে সেরকম একটা করতে চাই। তাহলে ওখানে একজন প্যারামেডিক বা একটা নার্স, মেডিকেল এডুকেটেড যদি কাউকে ওখানে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা মানুষের পারপোজ সার্ভ করতে পারবে। এবং তখন কিন্তু ওখানে এই যে একটা আইটেম যোগ হয়ে গেল, তখন কিন্তু ওখানে বাজেটের দরকার হবে। কিন্তু সেটা কিন্তু আমরা যদি না করে, বাজেট বাড়ানোর তো সুযোগ নাই। আমরা অনেক করছি, আমরা অনেক প্রতিষ্ঠান করছি, কিন্তু সেই প্রতিষ্ঠানকে ফাংশনাল করার জন্য আমাদের যে মেকানিজমটা, রেগুলার যে সাপ্লাইটা, ফাইন্যান্সিয়াল সাপ্লাইটা এবং অন্যান্য যে সমস্ত যে রিকোয়ারমেন্টগুলো আছে, সেটা যদি পূরণ না করতে পারি, তাহলে আমাদের লাভ হবে। ধন্যবাদ আপনাকে। জনাব এম এ মান্নান এমপি, বাংলাদেশে চিকিৎসা করাতে গিয়ে প্রতি বছর 4% মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে এটা ঠেকানো সম্ভব। আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। বিশ্লেষণের মতো অবস্থান আমি নেই, তবে যেহেতু কাজ করছি সরকারের ভিতরে এবং মাঠে ময়দানে, এই বিষয়টা সম্বন্ধে আমার কিছু পার্সোনাল অভিজ্ঞতা নেই। সেই সময় অভিজ্ঞ আলোচক আছেন, তারা এই ব্যাপারে পেশাজীবী এবং তারা কাজ করেন বা পড়াশোনা করেন। আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটা দেখছি আমাদের এখানে যে স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানো দরকার, এই সম্বন্ধে কোনো, আমরা আমাদের দেশে যে প্রয়োজন তার তুলনায় আমাদের বাজেটের যে বরাদ্দ থাকে স্বাস্থ্যের জন্য, আমাদের যে বিশাল অবকাঠামো, বিশাল সংখ্যক যে পার্সোনাল কাজ করছেন, তার জন্য এই পরিমাণ টাকা মোটা দাগে সরাসরি বলা যায় যথেষ্ট নয়, আরো বাড়ানো দরকার। তো বাড়ানোর বিষয়টা তো বাজেটে আমরা অনেক জায়গায় অনেককেই প্লিজ করতে হয়, নানামুখী চাপ থাকে অর্থমন্ত্রীর উপরে, সবাই চায় আমাকে বরাদ্দ বাড়িয়ে দিন, এবং কেউ কারো চেয়ে কম নয় এখানে। কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে জাতিগতভাবে আমাদের ব্যয়টা কোথায় কত করব, সেটা অবশ্যই রাজনৈতিক শক্তি, মাননীয় প্রধানমন্ত্রী, সরকার এগুলো ঠিক করেন। কিন্তু অভ্যন্তরে সেবা মোটামুটি বিশ্বমান্ত দূরের কথা, আঞ্চলিক মানের নয়, এইটা আমরা বুঝতে পারি। নইলে এত মানুষ কেন বাইরে যাওয়ার জন্য অস্থির হবে? তো এইগুলা একটা জটিল বিষয়।
এগুলো আমাদের মোকাবিলা করতে হচ্ছে। এখানে কোনো হতাশার বিষয় নয়। আমি মনে করি যে আমাদের বাজেটের যে ব্যয়ের খাতগুলো, যে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি, এগুলো বড় বড় কয়েকটি খাত আছে এবং আরো কিছু খাত আছে ধরুন অতটা দৃশ্যমান নয় বাট খাত অবশ্যই আছে। সেগুলোকে পুনর্বিন্যাস করা প্রয়োজন বলে, এটা আমার ব্যক্তিগত মত, সরকারের মুখপাত্র আমি নই। পুনর্বিন্যাসের প্রয়োজন আছে, ইকোনমির প্রয়োজন আছে, তো এগুলাকে মোকাবেলা করা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। আমি পরে আবার আসবো। জনাব তসলিমউদ্দিন খান, অভ্যন্তরীণ ও বৈশ্বিক প্রেক্ষাপটে স্বাস্থ্যর কোন কোন খাতে অগ্রাধিকার ভিত্তিতে আরও বেশি বিনিয়োগ করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমরা শুনবো একটি বিরতির পরে। দর্শক বন্ধুপতি ব্যাংক বিজনেস টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস টক। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত বাজেট নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব তসলিমউদ্দিন খান, অভ্যন্তরীণ ও বৈশ্বিক প্রেক্ষাপটে স্বাস্থ্যর কোন কোন খাতে অগ্রাধিকার ভিত্তিতে আরও বেশি বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন বলে আপনি মনে করেন? বিরতির পূর্বে এই প্রশ্নটি আপনার কাছে আমার ছিল। দেখেন, বৈশ্বিকভাবে সারা গ্লোবালি যে একটা বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় সেটা হলো মাতৃমৃত্যুকে। এটা বৈশ্বিকভাবে একটা কিন্তু ইন্ডিকেটরও দেখে যে কোন দেশের স্বাস্থ্যের অবস্থা কি। এই মাতৃমৃত্যু থেকে কিন্তু এটাকে অনেক ক্ষেত্রে পরিমাপ করা হয়, শিশু মৃত্যু থেকে পরিমাপ করা হয়। সেই দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশে যে মাতৃমৃত্যু রোধের জন্য ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেটর হলো যে আপনি প্রতিটা গর্ভবতী মাকে কমপক্ষে 4 বার এএনসি সার্ভিস দিতে হবে। সেটা কিন্তু গত 4 বছরে কমে গেছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আরও ইনভেস্টমেন্ট যদি না আসে, এখানে আরও কনসেন্ট্রেশন না আসে, তাহলে কিন্তু খুবই বিপদ। এইটা যেমন একদিকে। আরেকদিকে হলো প্রাইভেট সেক্টরে যদি ঠিকমতো রেগুলেশনটা না হয়, প্রাইভেট সেক্টরকে আমরা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে না আনতে পারি। প্রাইভেট সেক্টরে কিন্তু স্বাস্থ্য খাতে ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্টটা যতটা না প্রফিট ড্রিভেন হয়ে গেছে, সার্ভিস ড্রিভেন ততটা না। আমাদের এই প্রাইভেট সেক্টরটাকেও আমাদের দেখতে হবে। দেখেন, আমাদের দেশটা কিন্তু একটা এটিপিক্যাল আমি মনে করি, যেখানে অন্যরা এতটা করে নাই, যেখানে প্রাইভেট সেক্টরের প্রচুর এনগেজমেন্ট আছে, এখনও কিন্তু প্রাইভেট সেক্টর বেশি ভূমিকা পালন করে স্বাস্থ্য খাতে। তো এইভাবে সার্বিকভাবে যদি আমরা দক্ষতার সাথে পরিচালনা করতে পারি এই হেলথ সেক্টরকে, তাহলে আমরা মনে হয় ভালো রেজাল্ট পাবো। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতি এবং উৎপাদনের কি সমন্বয় রয়েছে বলে আপনি মনে করেন? আমরা যদি আমাদের যে সিস্টেমটা আছে সেটা যদি ফাংশনাল করতে হয় তাহলে এই বাজেট দিয়ে হবে না। আমি যদি ধরি যে আমাদের কিন্তু জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু জনবলের, ডাক্তার বলুক, নার্স বলুক, সাপোর্ট স্টাফ বলুক, সেটা হচ্ছে একটা বড় অংশ কিন্তু ভ্যাকান্ট রয়েছে। এই ভ্যাকান্সি যদি আমরা পূরণ না করতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারছি না। আর এই সেবাটা যখন না দিতে পারবো তখন কি হচ্ছে? প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা শ্রেণী তো দেশের স্বাস্থ্যসেবার উপর আস্থা হারিয়ে ফেলছে, তারা দেশের বাইরে চলে যাচ্ছে। এবং শুধু আগে দেখা যেত সেটা হচ্ছে যে হ্যাঁ, প্রথমে দেশের ভিতরে তারা চেষ্টা করে, তারপরে চেষ্টা করে যদি ব্যর্থ হতো তাহলে দেশের বাইরে যেত। এখন কিন্তু ফার্স্ট কন্ট্যাক্টেই তারা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে আমাদের সীমান্ত এলাকার যে সমস্ত, যেহেতু আমাদের সীমান্তটা বড় এবং সীমান্তের দিকে যারা আছে তারা কিন্তু এখন আর ঢাকায় এসে ট্রিটমেন্টটা নিতে চায় না, কারণ তারা দেখে যে ঢাকায় এসে ট্রিটমেন্ট নিতে গেলে যে খরচ হবে তাতে তাদের লোকজন নিয়ে ভিসা ফেস করে সব কিছু নিয়ে এবং ফ্লাইটে গিয়েও তাদের কিন্তু সেই খরচটা হয় না এবং সেখান থেকে ভালো ট্রিটমেন্ট পায়। এই ধরনের আছে, এভিডেন্স আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে দেশের বাইরে চলে যাচ্ছে, তার মানে হিউজ একটা টাকা কিন্তু আমাদের চলে যাচ্ছে। আসলে এই যে আমরা আলোচনা করি বা পত্রিকায় লিখে আমরা অনেকে মতামত প্রকাশ করি, এটা যেটা উচিত, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কিন্তু পিআরও নামে একজন থাকে, এই পাবলিক রিলেশন অফিসার একজন থাকে, তার কাজ হওয়া উচিত কিন্তু এই যে পাবলিক অপিনিয়নগুলো কি আছে সেটা কিন্তু পিক আপ করে সচিব মহোদয়কে দেখানো, মাননীয় মন্ত্রী মহোদয়কে দেখানো এবং সেখান থেকে এক্সট্রাক্টটা নিয়ে কিন্তু দেশে পলিসি মেকিংয়ে নেওয়া হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে সেটা হলো আমাদের পিআরওরা সেই কাজটা করেন না। তারা হয়তো দেখা যাচ্ছে যে কিছু ছবি যেটা পত্রিকায় দেওয়া হয়েছে, মন্ত্রী বা সচিবরা যখন গেছে তখন সেটা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এই পিআরও ডিপার্টমেন্ট এটা আলাদা একটা ডিপার্টমেন্টই হয়ে যেতে পারে এবং এখানে শুধু একজন অফিসার না, আরও কয়েকজন অফিসার থাকতে পারে এবং যেগুলো বলা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে সেগুলো এক্সট্রাক্ট করে সেখান থেকে যদি পলিসি মেকিংয়ে কাজে লাগানো হয় তাহলে কাজ হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ।
আমরা ইমার্জেন্সি হেলথ প্রিপেয়ারনেস বাবদ বরাদ্দ রাখার প্রয়োজন বলে মনে করছি। কিন্তু এই ব্যাপারে বাজেটে, এবারের বাজেটেও তেমন কোনো উদ্যোগ আমরা দেখলাম না কিংবা দেখছি না। আমরা কিন্তু দেখেছি যে এই যে করোনা প্যান্ডেমিকের সময় যখন এই মহামারী আসলো তখন কিন্তু কোনো বাজেট ছিল না এবং সরকারকে অনেক খাত থেকে বাজেট কাট করে নিয়ে দিতে হলো এবং ঋণও করতে হয়েছে সরকারকে। অথচ এই যে ইমার্জেন্সি হেলথ প্রিপেয়ারনেস যদি থাকতো, এই বাবদ যদি একটু বরাদ্দ থাকতো, তাহলে কিন্তু এত সংকটে পড়তে হতো না। এটার কারণ কি? এটাকে আপনি কিভাবে দেখছেন? না, প্রথম কথা হলো আসলে যে কথাটা আমি আগেও বললাম, বাজেট তো অবশ্যই বানাতে আসলে সব কিছু একটা পরিকল্পনা তো দরকার। যেমন আপনি যে কথাগুলো বললেন, এগুলোর জন্য একটা প্ল্যানিং লাগবে, পরিকল্পনা তো লাগবে। করোনার ব্যাপারটা একটা ইমার্জেন্সি ছিল, সব অন্য খাত থেকে টাকা পয়সা নিয়ে এসে এখানে খরচ করতে হয়েছে, এটা সত্য। সেটা তো একটা শুধু আমাদের দেশ না, সারা পৃথিবীতেই কিন্তু এই অবস্থায় টালমাটাল অবস্থা ছিল, সেটা আলাদা। তবে একটা কথা ঠিক, আমাদের দেশে হয় কি, দেশটা তো ছোট, মানুষ তো অনেক বেশি, রুগী অনেক বেশি। যেমন বললেন যে বাইরে মানুষ চলে যাচ্ছে, এর মানে যে আমাদের হাসপাতাল সব খালি পড়ে আছে তা কিন্তু না। রুগী সামনে যে কোনো মেডিকেল কলেজে যান, ফ্লোরে দেখবেন দিয়ে জায়গা করা দেন, এত রুগী, আমাদের প্রচুর রুগী। সুতরাং মানুষের যা প্রত্যাশা সে অনুযায়ী প্রাপ্তি কিন্তু হয় না, এটা সত্যই। তবে বাইরে যাওয়ার অনেক কারণ রয়ে গেছে, এক্সপ্লেন করতে গেলে হয়তো অনেক কিছু কথাই বলতে হবে। সবাই চলে যাচ্ছে সেটাও ঠিক না। যেমন ধরেন কিছু ক্রনিক রুগী আছে, এদেশে অনেক চিকিৎসা করলো, ক্যান্সার বলেন, কিডনি আদার, সে তারা মনে করে যে বাইরে একটু যাই দেখে আসি, এখানে করলাম, এটা যেমন সত্য। আরেকটা কথা সত্য যে কিছু লোকের কিন্তু প্রচুর টাকাও হয়ে গেছে। আমি বিভিন্ন সময় বলতাম, এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি, একেবারে আমি তো দেখি, আমি কয়েকদিন আগে দেখলাম বিয়ের বাজার করতে একবারে দুবাইও গেছে, এরকম রুগীও আমার আসছে, জানার শুনে আসছে। না সেই বলছে যাচ্ছে, কাজে যাবে, একটা করে যাবে। আরেকটা কারণ হলো যে হ্যাঁ, আস্থার সংকট কিন্তু একটা রয়ে গেছে। এটা তো সর্বস্তরে, শুধু এমন না যে হেলথেই আছে তা তো না, প্রত্যেক জায়গায় তো আস্থার একটা সংকট রয়েই গেছে। সুতরাং যখন ওই অবস্থা, মানে অনেকগুলো মাল্টিপল ফ্যাক্টর কিন্তু জড়িতের মধ্যে, কারণ মানুষ বেশি, রুগী বেশি, মানুষের যা প্রত্যাশা আমরা হয়তো পূরণ করতে পারছি না, এগুলো সত্য। আরেকটা কথা হলো যে আমরা যতই হয়তো সাজেশন যেগুলো দেয় হয়তো ঠিকই আছে, কিন্তু এটাও সত্য যে বিড়ালের গলায় যে ঘন্টাটা কে পরাবে, এটা তো বলা খুবই সহজ, কিন্তু বাস্তবায়ন ব্যাপারটা কিন্তু অত সহজ না যেটা মনে হয়। কারণ দেশে তো আলাপ, মানে এরকম ডিসকাস করলে তো অনেক কিছু বলা যাবে। তারপরে আমি যেটা বলতে চাচ্ছি যে বাজেট যেটাই হোক, টাকাটা যেন প্রপারলি ইউটিলাইজ হয়। আপনি যে কথাটা বললেন, এই যে আমাদের হেলথের কথাটাই বলে, যেহেতু হেলথেরই আলোচনা আজকে, আমাদের হেলথের বিরুদ্ধে অভিযোগ তো শেষ নাই, দুর্নীতি, চুরি চামারি, অব্যবস্থা, এটা ওটা, একটা দুটো ব্যাপার তো না। কোনোটা যদি এগুলো প্রপারলি ইউটিলাইজ না হয় তাহলে তো আপনি এটাতে আগে তো পারবেন না। তারপরেও আমি বলবো যে আমরা অবশ্যই আশাবাদী, এবং আমি মনে করি যে আরেকটু যদি আমরা সতর্ক হই, ভালোভাবে প্ল্যানিং করি, টাকা পয়সা যা বরাদ্দ হয়েছে এটা একে তো বাড়ান দরকার, যতটুকু এটুকু যদি ব্যবহার করি, আগামী কয়েক বছরের মধ্যে অবশ্যই স্বাস্থ্য খাতের অবশ্যই কিন্তু উন্নতি একেবারেই হবে না। আমি তো আশাবাদী যে অবশ্যই আমরা করতে পারবো। আব্দুল্লাহ, আগামীকাল আমাদের পবিত্র ঈদুল আজহা, প্রচুর মানুষ কোরবানি দিবে এবং একটা মিথ আছে যেটা অনেকে বিশ্বাস করে কিংবা অনেকে এগুলো খুব একটা আমলে নেয় না, যে কোরবানি দিয়ে কোরবানির মাংস যতটুকু ইচ্ছা খাওয়া যায়। এই ব্যাপারে যদি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। এটা ভালো পয়েন্ট, মিথ একটা কিন্তু এরকম রয়ে গেছে, এইটার কোনো সায়েন্টিফিক বেসিসই নাই। প্রথম কথা হলো যে যত খাইতে পারে মনে করে যে এটার মধ্যে হিসাব দিতে হবে না, আল্লাহর কাছে গুনাহ হবে না, এটা রোজার মধ্যেও মানুষ মনে করে, রোজার মধ্যে যত খায় হিসাব না, এইসব মনে করে। প্রথম কথাটা হলো পেটের তো ক্যাপাসিটি আছে, আপনার স্টমাকে যা ধরবে এর বাইরে তো খেতে পারবেন না, সুতরাং এই হিসাব করেই তো খেতে হবে। সেকেন্ড, আমি একটা কথা প্রায়ই বলি, কারণ এই কুরবানির মধ্যে মানুষের টার্গেটই থাকবে গোস্ত খাওয়া, তাই না? সকালে হয়তো অল্প সবলো খেয়ে ওই কোরবানি, ঈদের নামাজ হবে, কোরবানি হবে, সকালে ব্রেকফাস্টের সময় সামান্য একটু খেয়ে পেটটা খালি রাখলো, খাচ্ছে, আবার দুপুরবেলা খাচ্ছে, আবার রাত্রেবেলাও খাচ্ছে। সেই পয়েন্টে আসতেছি, এবং আমরা দেখেছি কোরবানির পরে কিন্তু প্রচুর মানুষ অসুস্থ, মানে ওই পয়েন্টে আসতেছি। আমি যেটা মনে করি, যারা ইয়াং তরুণ, তারা মানে কোনো অসুখ বিধি নাই, রোগ বিধি নাই, ভালো আছেন, তারা খেতে পারবেন, তো মানে পরিমাণটা একটু বজায় রাখতে হবে। কারণ ওভার ইটিং করে আবার বমি করে, পাতলা পায়খানা বা পেটের বদহজম করে তো লাভ নাই। সুতরাং তারা খাবেন একটু রয়েছে খাবেন, পরিমিতি, কারণ অতিভুজ সবসময় ক্ষতিকর। আর সেকেন্ড যে কথাটা বললেন, যারা রুগী তাদের কিন্তু হিসাব নিকাশ করতেই হবে। যেমন আমি একটা রোগের কথা, যেমন কিডনি, মাংস তো প্রোটিন, কিডনি কিন্তু রুগীদের ক্রনিক রেনাল ফেল বা কিডনি ডিজিজ, তাদের কিন্তু প্রোটিন রেস্ট্রিক্টেড থাকে, ইচ্ছা মতো কিন্তু খেতে পারবেন না। তারা ওই 1 পিস 2 পিস বা এরকম, বা ডাক্তারের একটা নির্দেশনা থাকে। শুধু মাংস না, তার লিকুইডও কিন্তু হিসাব করে খেতে হয়। সিমিলার যাদের কোলেস্টেরল হয়, তার চর্বি তো প্রচুর, তাদের কিন্তু হিসাব করে খেতে হবে। হার্টের রুগী, লিভারের রুগী, স্ট্রোকের রুগী, এই ধরনের যারা রুগী তাদের, বা বয়স্ক রুগী,
তাদের বলবো যে মানে একটু বিশেষ করে 50 যারা যে কারণেই হোক একটু একটু হয়তো বেশি গেলে অসুবিধা হবে না, কিন্তু ইচ্ছা মতো যা খুশি তাই করবেন, এটা করে কোনো উচিত হবে না। হয়ে যে কথাটা আপনি বলছেন অলরেডি, যে বেশি করে একটু খাইয়ে মুখের মজা মিটাতে গিয়ে দৌড়ে বিকেলে হাসপাতালে ইমার্জেন্সিতে যাওয়া, দৌড়াদৌড়ি করা, এটা কোনো ক্রমেই কাম্য হতে পারে না। কাজে সবারই জন্য একটাই উপদেশ, যারা রোগী অবশ্যই ডাক্তারের নির্দেশনা মতো হিসেবে, যেমন হাই ব্লাড প্রেশার রোগী, ডায়াবেটিসের রোগী, তাদের কিন্তু এই হিসেব করেই খেতে হবে। ওই যে মিথ যেটা বললেন যে কুরবানি ইচ্ছা মতো খাওয়া যাবে, মোটেই কিন্তু ঠিক না, সাইন্টিফিক কোনো বেসিস না, এটা করাই উচিত না। সুতরাং সবার প্রতি আবার অনুরোধ, ঈদের মাসে অবশ্যই গোশত একটু খাবেন, একটু হিসাব নিকাশ করেন, পরিমিতিতে বজায় রাখবেন। আপনার কোরবানির যে মাহাত্ম্য, যেটা আল্লাহর তো মানুষের আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করবো, তাই বলে পরিবেশটা নোংরা করে ফেলবো, এটা যেন না হয়। আবারও একটা কথাই বলছি, আপনার খাওয়া দাওয়ার ব্যাপারেও সতর্ক থাকবেন, এবং পরিবেশ এদের সুন্দর পরিবেশ যেন বজায় থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই ব্যাপারেও যেন সতর্ক থাকেন। এই যে এখন অনেক রোগ ব্যাধি হতে পারছে, যে ডেঙ্গু নিয়ে প্রবলেম হচ্ছে, মশার উপদ্রব বাড়তেছে, এই সমস্যাগুলো তো হচ্ছে আর কি। সুতরাং আমাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। কুরবানি আমরা যে নিয়তে দিচ্ছি, আল্লাহ তাআলার উদ্দেশ্যে দিচ্ছি, কুরবানি তো ওই মাংস বা রক্ত আল্লাহ তাআলার দরবারে তো পৌঁছায় না, আমার মনের নিয়তটাই তো পৌঁছায়, কিন্তু বাকিগুলো যেন আমরা ঠিক রাখি, এই ব্যাপারে সবাই যেন সতর্ক থাকে। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনার শেষ পর্যায়ে জানাব এম এ মান্নান এমপি, স্বাস্থ্য খাতের আরেকটি বড় সংকট হলো এই খাতে বরাদ্দকৃত বাজেট খরচ করতে না পারা। প্রতি বছরই মোট বরাদ্দের একটি অংশ ফেরত যায়, যেখানে আমরা মানে স্বাস্থ্য সুরক্ষাটা নিশ্চিত করতে পারি না। অনেক সময় আমাদের বাজেটের কথা আমরা বলছি যে এইটুক বরাদ্দ হয় না, আর একটু বাড়াতে হবে, সেখানে দেখা যায় যে বরাদ্দের একটি অংশ ফেরত যায়। এটা কতটুকু গ্রহণযোগ্য এবং এর কারণ কি? কারণ আমি জানি না বলতে, তবে একটা ধারণা করা যায়, বরাদ্দ করার আগে যে প্রপার রিসার্চ করা, তথ্য সংগ্রহ করা, দুটো ম্যাচ করা, আমার মনে হয় না এটা আমরা প্রফেশনালি করি আদৌ। ফিল্ড থেকেও আমরা তথ্য যথাযথ পাই না, এবং আমরা সেগুলোর সঙ্গে মিলিয়ে আমরা যেটা ডক্টর আব্দুল্লাহ বললেন পরিকল্পনা, এটা পরিকল্পনার চেয়ে ব্যবস্থাপনার ক্ষেত্রটা খুব বেশি জরুরি। হাওয়ার আমি দুটা এই সুযোগে আপনার আলোচনায়, আমার নিজে যেহেতু আমি গ্রাউন্ডে বাস করি, গ্রামীণ এলাকায়, এখান থেকে গ্রাম থেকে বলছি, দুটা বিষয় আমি পয়েন্ট আউট করতে চাই, এক্সপার্ট চাই। এই যে কমিউনিটি ক্লিনিক আমাদের সরকারের একটা বিশাল অর্জন বলে আমি মনে করি। আমি আজকে সকালেও একটা কমিউনিটি ক্লিনিকে ঢুকেছিলাম আমার পাশের গ্রামে। এখানে একটা সত্যিকার ভাবে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, বেশি খরচ নয়, অত্যন্ত সাশ্রয়ী মূল্যে, ছোট দুইটা প্যারামেডিক দিয়ে, কিছু ওষুধ টষুধ দিয়ে, এই যে বিশাল ডিমান্ড, গ্রামাঞ্চলে গরিব নিম্ন আয়ের মানুষরা, বিশেষ করে মহিলারা যাকে এখানে আসছে, এই আশাটা কিন্তু খুবই জরুরি। স্বাস্থ্য যে একটা বৈজ্ঞানিক বিষয়, এইটা যে ঝাড় ফুঁকের ব্যাপার না, এটা যে ওষুধ দ্বারা নিরাময় সম্ভব, এই ধারণাটা আমাদের গ্রামে ঢুকছে। আর যদি সময় থাকে, আমি একটা বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট, আমি গ্রামে দেখেছি এবার গরিব মানুষও, দুর্ভাগ্য আমাদের, রোগের জন্য রোগ শোক হলে সরকারি স্থাপনায় জেলায় না গিয়ে প্রাইভেট ক্লিনিক খুব ফ্যাশনেবল, এই গটি বাটি বিক্রি করে হলেও তারা সরকারি স্থাপনায় না গিয়ে তারা যায় ওই প্রাইভেট ক্লিনিকটা। বলতেও ভালো লাগে, ফ্যাশনের ব্যাপার। আমি প্রাইভেট ক্লিনিকে গেছি, এবং প্রাইভেট ক্লিনিকগুলা পুরা দস্তুর বাণিজ্যিকভাবে মার্কেটিং করে লোক টেনে নিয়ে যায়, তার গুণগত মান নিয়ে আমি কথা বলবো না। এখানে কিন্তু দালালের একটি বড় আধিপত্য আছে, এটা অস্বীকার করার উপায় নেই, কারণ আপনার অনেক ক্ষেত্রেই দালালরা কিন্তু প্রভাবিত করে। অনেক সময় আপনার উপজেলা ইয়েতে আসতে পারে, স্বাস্থ্য কেন্দ্রে আসলেও অনেক সময় তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হয়, বলা হয় যে ওই ক্লিনিকে যান, ওখানে ভালো চিকিৎসা পাবে, ধরে নিয়ে যায়। তো এগুলো আমাদের জাতীয় ইস্যু, মিলেমিশে আলোচনা করে মিটমাট করা সম্ভব। আর রেগুলেটর যদি অ্যাপয়েন্ট করতে চান প্রাইভেট সেক্টরের জন্য, আমার দুহাই হবে, রেগুলেটর যেন প্রফেশনাল যারা হয়, রেগুলেট করবে যারা, তারা যে পেশার সবকিছু না জানে, বিভিন্ন ইনসাইট, তাহলে তারা কি রেগুলেট করবে? রেগুলেটর যেন ব্যুরোক্রেটিক রেগুলেটর না হয়, এই সম্বন্ধেও আমি আমার নিজের মত বললাম। কারণ এখানে আলটিমেটলি এখন হাইলি আমলাতান্ত্রিক, হাইলি ব্যুরোক্রেটিক, নন প্রফেশনাল ব্যুরোক্রেট, যারা নট টার্গেটেড টু পার্টিকুলার নিডস, এগুলো থেকে সরে আসা দরকার। কারোর প্রতি কোনো বিদ্বেষ না হয়, এটা আগের থেকে হয়ে আসছে, বাট আমরা সচেতনভাবে ধীরে ধীরে সরে আসা একটা প্রয়াস হাতে নিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী সেই কাজটা করছেন, বাট শি নিড সাপোর্ট অলসো ফ্রম অল অফ আস। সহ্য, সহিষ্ণুতা, সাপোর্টের দরকার আছে।
আমি কি বলবো, ধন্যবাদ আপনাকে আলোচনা শুনতে জি পাওয়ার জন্য। জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা একেবারে ছোট্ট করে শেষ করব। আমরা শেষ পর্যায়ে আছি। জনাব তসলিম উদ্দিন খান, স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন, আর কি অবদান রাখার সুযোগ আছে? ইভেন এসএমসি যে প্রতিষ্ঠানের দায়িত্বে আপনি আছেন, এসএমসি বা আপনার তার দায়িত্বের জায়গা থেকে কি করছে, একদম সংক্ষেপে যদি জি, বলেন। আমি সংক্ষেপে একটা কথাই বলবো যে বাংলাদেশের অনেক অর্জন আছে, কিন্তু যেটা জি। আব্দুল্লাহ স্যার বলেছেন, একটা অর্জন হলো এই প্রাইভেট সেক্টরকে কিন্তু সুযোগ করে দিয়েছে পাবলিক সেক্টর সরকারিভাবে। এই প্রাইভেট সেক্টর, যার জন্য প্রাইভেট সেক্টর একটা বিরাট ভূমিকা পালন করছে। আমার প্রতিষ্ঠানও একটা বিরাট ভূমিকা পালন করছে, কাজ করছে নিরলসভাবে। একটা হলো পরিবার পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু আমরা সব থেকে বড় অংশীদার এখন, সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি। যেমন ধরেন ওআরএসের কথা যদি আমি বলি, ওআরএসের একটা বিরাট ভূমিকা রেখেছে চাইল্ডহুড ডায়রিয়াল ডিজিজ এবং শিশু মৃত্যুর ক্ষেত্রে, সেখানে এসএমসির ভূমিকা আছে স্যানিটারি ন্যাপকিন এইটা ব্যবহারের। আমরা কিন্তু এখন ভিলেজ অঞ্চলে নাম্বার 1 স্যানিটারি ন্যাপকিন ব্যবহারকারী আমাদের যেটা ব্র্যান্ড রয়েছে। এইভাবে নিউট্রিশনে আমরা ব্যাপক ভূমিকা রাখছি। অর্থাৎ এটা শুধু আমরা না, এসএমসি না, এসএমসি তো ডেফিনেটলি একটা বিরাট ভূমিকা রাখছে, অন্যান্য প্রাইভেট সেক্টর ভূমিকা রাখছে। আমরা প্রাইভেট সেক্টর, এই দেশের বিউটিটা হলো এই প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর একত্রে কাজ করে, সেই কাজের সুযোগটা কিন্তু সরকারিভাবে করে দেওয়া হয়েছে। এখন সেইখানে কিভাবে আরও সমন্বিতভাবে কাজটা করা যাবে, কিভাবে একে অপরের আরও পরিপূরক হতে হবে, সেই বিষয়টিকে যদি আমরা আরও সামনে নিয়ে আসি, আরও একটু ইন্টিগ্রেশন হয়, তাহলে মনে হয় আরও আমরা ভালো রেজাল্ট পাবো ভবিষ্যতে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ। এবারে স্বাস্থ্য বাজেটে কোন কোন জায়গায় সংশোধনের সুযোগ রয়েছে এবং কোন কোন খাতে সংযোজন দরকার বলে আপনি মনে করেন, বুলেট আকারে যদি বলেন। তার আগে একটা কথা তসলিম ভাইয়ের ওখান থেকে একটু বলেন। এই প্রাইভেট সেক্টর, আমাদের প্রাইভেট সেক্টর একটা আশীর্বাদ, এটা আরও আশীর্বাদ হবে যদি আমাদের প্রাইভেট সেক্টরে পূর্ণকালীন ম্যান পাওয়ার থাকে। আমাদের প্রাইভেট সেক্টর চলে পাবলিক সেক্টরের লোকবল দিয়ে, দ্বৈত প্র্যাকটিসে যে সুযোগ সেটা দিয়ে। এখানে যদি 60 থেকে 70% পূর্ণকালীন লোক দেওয়া হয়, তাহলে এখানে যেরকম তাদের এফিসিয়েন্সিটাও বাড়বে এবং ডাক্তারদের ভিতরে যে বেকারত্ব আছে সেটা হবে এবং এই সেক্টরটা গ্রো করবে। তা না হলে এই সেক্টরটা আমাদের আশীর্বাদের জায়গায় কিন্তু অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আপনার কোশ্চেনে যদি আসি যে কোথায় স্বাস্থ্য বাজেটের সুযোগ আছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি শুরু থেকে যেটা বলছিলাম যে আমাদের ফাংশনাল করার জন্য আমাদের যেখানে দরকার, আমাদের কমিউনিটি ক্লিনিক, আমাদের ইউনিয়ন লেভেলে, আমাদের উপজেলা লেভেলে, এই যে হসপিটালগুলো, এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবার বারবার বলছেন যে হসপিটালগুলো ফাংশনাল করতে পারলে, বিশেষ করে প্রাইমারি হেলথ কেয়ারটাকে যদি ফাংশনাল করতে পারি, তাহলে আমাদের এই যে ছোটোখাটো অসুখ বিসুখ থেকে যে বড় অসুখ বিসুখের দিকে যাওয়া হয় সেটা যাবে না, ওই পর্যায়ে আমরা থামিয়ে দিতে পারবো। এবং আমাদের একটা হিসাব আছে সেটা হলো 2018 সালে, সেটা হচ্ছে যে শুধুমাত্র কাছে ট্রিটমেন্ট না নিতে পারাতে দূরে চলে আসার জন্য বছরে কিন্তু 4000 কোটি টাকা পকেট থেকে বেশি খরচ। এটা 2018 সালে, এখন হিসাব করলে হয়তো 8000 কোটি টাকা হবে। তাহলে এই সমস্ত জায়গাতে আমাদের আরেকটা জায়গায় গুরুত্ব দিতে হবে, সেটা ইমার্জেন্সি কেয়ার। আমরা জানি যে আমাদের এখন প্রচুর ইমার্জেন্সি হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে নানা ইমার্জেন্সি কেয়ার। তাহলে সেই ইমার্জেন্সি উপজেলা হেলথ কমপ্লেক্সে যে ইমার্জেন্সি, সেই ইমার্জেন্সিতে কিন্তু কোনো ইমার্জেন্সি মেডিকেল অফিসারের কোনো পোস্ট নাই, সেখানে আমাদের ইনভেস্ট করতে হবে। সেখানে হয়তো 5 থেকে 6 জন ইমার্জেন্সি মেডিকেল অফিসার যদি রাখতে পারি, তাহলে ইমার্জেন্সি কেয়ারের জন্য যে রোগীগুলো পথে মারা যায় সেই জায়গাতে আমাদের ইমার্জেন্সি কেয়ারের জন্য প্রাইভেট হসপিটালকে আরও সুসজ্জিত করতে হবে। কারণ প্রাইভেট হসপিটাল সাধারণত ইমার্জেন্সি কেয়ারের ট্রিটমেন্টটা দেয় না। আব্দুল্লাহ স্যার এখানে আছে, বলতে পারবেন সেই জায়গায় কেন দেয় না। কারণ হচ্ছে যে প্রাইভেট হসপিটালে কে ফাইন্যান্সটা দেবে? পথচারীরা রোগীকে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ফাইন্যান্স দেওয়ার সুযোগ নেই। এটা যদি আমরা একটা মেকানিজম করতে পারি, এবং এই যে এখানে যে এমার্জেন্সি যে টাকাটার কথা বলা হয়েছে, এই ফান্ডটা থেকে যদি আমরা এই প্রাইভেট হসপিটালে গেলে তাদের ইমার্জেন্সি ম্যানেজ করার জন্য এই টাকাটা যদি ওখান থেকে দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে ইমার্জেন্সির জন্য আমাদের যে রোগীগুলো আছে সেটা। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ABM আব্দুল্লাহ। মানে দেশে কিন্তু আবারও শিশু মৃত্যু হার বাড়ছে, প্রজনন হার এক জায়গায় আটকে আছে, আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাড়ছে, এগুলো অস্বীকার কোনো উপায় নেই। এই সূচকগুলোর উন্নতি করতে হলে বাজেটে বরাদ্দটা বাড়ানো অবশ্যই প্রয়োজনীয়। সরকার বিষয়টিকে আসলে কতটুকু গুরুত্ব দিচ্ছে বলে আপনি মনে করেন? আপনার কি পরামর্শ থাকবে? আপনার পরামর্শ শেষ শুনেই আমাদের আজকে আলোচনা শেষ করব। ধন্যবাদ আপনাকে। আপনার যেগুলো বলছেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু আমি সবসময় একটা কথা এখনও বলছি, অবশ্যই বাজেট তো বাড়াইতেই হবে, কিন্তু ওই বাজেটগুলো রিসার্চ করা, প্ল্যানিং করা, প্রপারলি যাতে টাকাটা ব্যবহার হয়, বা ইভেন আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, এগুলো যে অভিযোগগুলো তো আমলে নিতে হবে। আমলে নিয়ে সেগুলোর অভিযোগগুলো তদন্ত করে এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে যদি না আসতে পারি, যতই টাকা আপনার বরাদ্দ বাড়ান, এতে তো আমার তো ভয় হয় যে লুটপাট করে খেয়ে দেয়, সব
নষ্ট না করে ফেলা না, কিন্তু এই ধরনের অভিযোগ তো জনগণ করে, তো যেমন দুর্নীতি হয়, এই অপচয় হয়, এটা হয়, এই জিনিসগুলো যদি আপনি সুন্দর করতে না পারেন, প্রমাণও পাওয়া যাচ্ছে। তারপরেও আমি বলবো যে এত হতাশা মানে ঠিক আমি হতাশা মনে করি না। গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আপনার কাছে, যে আমাদের দেশের জনসংখ্যার কিন্তু প্রায় 1/4 কিশোর কিশোরী। আমরা কিন্তু খুব দুঃখজনকভাবে দেখছি এই বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য শিক্ষার উন্নয়নে বাজেটে তেমন কোনো বিশেষ বরাদ্দ নাই। এটা কি বাজেটের একটা ত্রুটি, নাকি আসলে এটাকে একটা মানে গুরুত্বের জায়গায় রাখা হয়? আমার মনে হয় একটা ত্রুটিও আছে, বা ওই দিকে কেউ হয়তো কনসিডারই করে নাই, বা এটা যে করার দরকার। যদি আমি শুরুতে যেটা বলেছিলাম আপনাকে, যে আসলে চাহিদাটা তো আপনি দিতে হবে, চাইতেও হবে, কিন্তু আমি মনে করি যে এইদিকে বোধহয় কেউ চিন্তাও করে নাই বা করা উচিত, বা যদি কেউ করে না থাকেন অন্তত এখন থেকে চিন্তা ভাবনা করেন যেন বাড়ানোর ব্যবস্থা, বা নেক্সট ইয়ার পর্যন্ত যাতে এটার এ ব্যাপারে গুরুত্ব দেওয়া হয় সেটা, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যখাতের অবস্থা নয়। তারপরেও আমি বলবো যে আমার মনে হয় যে যেগুলো আমাদের বেসিক ত্রুটি করতে, যেমন স্বাস্থ্য বিমাটা জরুরি ভিত্তিতে যত সীমিত আকারে 10 টাকা দিয়ে করেন আর যাই করেন, শুরু করলেই হয়ে যাবে, করতে হবে। তারপরেও আমি মনে করি যে স্বাস্থ্যখাতে কিন্তু উন্নতি আস্তে আস্তে আমরা এগুচ্ছি, এবং আগামী কয়েক বছর অনেকটা চেহারা চেঞ্জ হবে। আমাদের কিন্তু আধুনিক সব চিকিৎসা দেশে হয়, হার্টের চিকিৎসা, যে রিং লাগানো, বাইপাস, কিডনি, লিভার, স্ট্রোকের রোগী, চোখের যে আধুনিক চিকিৎসা, মানসিক বক্ষব্যাধি, কম বেশি হচ্ছে হাঁটি হাঁটি পাপা করে আমরা কিন্তু এগুচ্ছি। কিন্তু এটাকে আরেকটু জোরদার যদি আমরা করতে পারি, করতেই হবে। সবচেয়ে আমি যেটা মনে করি, বাজেটও বাড়াতে হবে, টাকাটা ব্যবহার করতে হবে, এবং জনগণের আস্থাটাকে আমাদের ধরে রাখতে হবে। নাহলে ওই যেটা বললেন যে হয়তো বাইরে যাচ্ছে, কিছু লোক তো যাবে, এদেরকে ঠেকাতে পারবেন না। তারপর যদি আমরা আস্থাটা ফেরাতে পারি, আমি মনে করি যে স্বাস্থ্য ব্যবস্থা অবশ্যই উন্নতি হবে। ধন্যবাদ আপনাকে। ছোট্ট করে যদি স্যার যেটা বললো এবং হামিদ ভাই তার সাথে একটু আরেকটা আপনি অত্যন্ত ইম্পর্টেন্ট এরিয়া এনেছেন, যে অ্যাডোলেসেন্টদের, কিশোর কিশোরী। তার সাথে আরেকটা প্রবলেম হলো এই আমরা এনসিডি বলি, নন কমিউনিকেবল ডিজিজ। এইটা কিন্তু আগের থেকে অনেক ব্যাপকভাবে বেড়েছে, এবং সেইটা কিন্তু একটা ভয়াবহ একটা স্বাস্থ্য সমস্যা দিকে যাচ্ছে। এটাও কিন্তু কনসেন্ট্রেশন দিতে হবে। এবং আপনার কি মনে হয় যে প্রপার যে গবেষণা থাকা দরকার ছিল, যে বাড়ছে, যেরকম বলছেন বাড়ছে, আমরা বলছি বাড়ছে, আসলে কি মাত্রায় বাড়ছে, কেন বাড়ছে? এবং এইটা একটা দিক। আরেকটা হলো ডিজাস্টার প্রোন আমাদের কান্ট্রি, এবং যখনই একটা ডিজাস্টার হয় সেই এলাকায় কিন্তু ডিজিজ প্রিভেনশনও বেড়ে যায়। সেখানের জন্য আলাদা একটা বরাদ্দ, যেটা আমরা বরাদ্দ যেহেতু বাজেটের কথা বলছি, সেটাও কিন্তু চিন্তা করতে হবে। আমাদের আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এনভায়রনমেন্টের পলিউশনের জন্য আমাদের কিন্তু অনেক ডেথ রেট বেড়ে যাচ্ছে। আপনার লিড একটা বড় সড়ো সমস্যা, আর একটা এই যে বায়ু দূষণ, সেটা একটা বড়, এই কারণে কিন্তু একটা ব্যাপক জনগোষ্ঠী তারা মারা যাচ্ছে বছরে। তো এই বিষয়গুলোকেও কিন্তু আমাদের ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ালে তার কয়েক গুণ ফেরত আসে অর্থনীতিতে, আর এ কারণে উন্নত দেশগুলো তাদের বাজেটে স্বাস্থ্য ও চিকিৎসা খাতকে ব্যাপক গুরুত্ব দিয়ে থাকে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, নিজের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের 70% মেটাতে গিয়ে 4% মানুষ শুধু দরিদ্রই হচ্ছে না, দেশের চিকিৎসা ব্যয় বেশি হয়। প্রায় 3 কোটি মানুষ অসুস্থ হওয়ার পরেও চিকিৎসা নেয় না। তাছাড়া তরুণী কিশোর কিশোরীদের প্রয়োজনীয় বিশেষ স্বাস্থ্যসেবাও উপেক্ষিত থেকে যাচ্ছে বাজেটে। এমন পরিস্থিতি বদলাতে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশ ও পরামর্শ আমলে নিতে হবে। দেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে জনবলের ব্যাপক ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। চিকিৎসা ও স্বাস্থ্য খাতের দক্ষতা বাড়াতে রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে। সারা দেশে যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে সেগুলোর সক্ষমতা আরও বাড়াতে হবে। বাজেটে যে বরাদ্দ থাকছে তার গুণগত ব্যয় নিশ্চিত করতে হবে। অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ যেমনটি বলছিলেন, নোংরা আবর্জনার দুর্গন্ধ সবসময় ক্ষতিকর। আগামীকাল যেহেতু ঈদুল আজহা, অনেকেই পশু কোরবানি করবেন। আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে, কোরবানির পর ওই জায়গাটি নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। পশুর গোবর কিংবা উচ্ছিষ্টাংশ যাতে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে না থাকে তা নিশ্চিত করতে হবে। সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সহযোগিতা করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক।